তো সাইন্যাপসের কাজ আলোচনা করার পূর্বে স্বাভাবিকভাবে সাইন্যাপসের গঠনটা একটু মনে করে নেওয়ার দরকার আছে। আমরা যদিও সাইন্যাপসের পড়ানো গঠন আলোচনা করেছি, তবে আরও একবার সংক্ষেপে দেখে নেওয়ার চেষ্টা করব এবং পাশাপাশি সাইন্যাপসের কাজটাও আলোচনা করে চেষ্টা করব। বলছে আমরা দেখেছি যে সাইন্যাপস অর্থাৎ আমরা বলতে পারি দুটি স্নায়ুর বা দুটি স্নায়ু কোষের সংযোগ স্থলকে সাইন্যাপস বলা হয়। আমরা সাধারণত দেখেছি যে একটি নিউরন যখন শেষ হয়, আমরা বলতে পারি যে পূর্ববর্তী নিউরন যখন শেষ হয় এবং পরবর্তী নিউরন যখন শুরু হয়, আমরা বলতে পারি যে এটি পূর্ববর্তী নিউরন। আমরা দেখে নেব যে যখন পূর্ববর্তী নিউরন শেষ হয় এবং পাশাপাশি যখন পরবর্তী নিউরন শুরু হয়, আমরা দেখব যে তাদের মধ্যে একটি সংযোগ স্থল গঠিত হয়ে থাকে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে একটি নিউরনের অ্যাকশনের শেষ প্রান্ত, আমরা জানি যে পূর্ববর্তী নিউরনের এই অংশটাকে আমরা অ্যাকশন বলি এবং শেষ প্রান্তকে সাধারণত প্রান্তীয় ব্রুশ বলা হয়। কারণ আমরা দেখব যে শেষ প্রান্তটি শাখা প্রশাখা বিশিষ্ট হয়ে ব্রাশের মতো আকার ধারণ করে, যার ফলে একে আমরা প্রান্তীয় ব্রুশ বলে থাকি। প্রান্তীয় ব্রুশ বলা হয়ে থাকে, ব্রুশ বলা হয়ে থাকে। আমরা দেখব যে এই অ্যাকশনের শেষ প্রান্ত পরবর্তী নিউরন তার ডেনড্রনের সঙ্গে মূলত আমরা দেখব যে একটা সংযোগ স্থাপন করে থাকে, একটা সংযোগ স্থল পূর্ববর্তী নিউরন এবং পরবর্তী নিউরনের মধ্যে গঠিত হয় এবং এই সংযোগ স্থলকেই সাইন্যাপস বা স্নায়ু সন্নিধি বলা হয়ে থাকে। আমরা এই সাইন্যাপস একটা সরলীকৃত চিত্রের সাহায্যেও আলোচনা করার চেষ্টা করেছি। সাধারণত আমরা বলতে পারি যে প্রতিটি অ্যাকশনের শেষ প্রান্ত সাধারণত এরকম স্ফীত নবের মতো আকার ধারণ করে। স্ফীত বাল্ব বা আমরা বলে থাকি নব বলা হয়। পূর্ববর্তী নিউরনের ক্ষেত্রে আমরা দেখব যে একে প্রাক স্নায়ু সন্নিধি স্ফীতি বলা হয়ে থাকে, বা আমরা সাধারণত একে প্রি সাইন্যাপটিক নব বলে থাকি, নব অথবা প্রাক স্নায়ু সন্নিধি স্ফীতি। এখানে দেখতে পাচ্ছি যে পূর্ববর্তী নিউরনের অ্যাকশনের শেষ প্রান্ত একটি স্ফীত বাল্বের মতো গঠন তৈরি করে এবং যার ফলে এর নামকরণ করা হয়েছে যে প্রাক স্নায়ু সন্নিধি স্ফীতি। অপরদিকে আমরা দেখব যে সাধারণত পরবর্তী নিউরনের ক্ষেত্রেও আমরা দেখব যে তার ডেনড্রন যদি ধরে নিই, এখানে দেখতে পাচ্ছি পরবর্তী নিউরনের ক্ষেত্রে ডেনড্রনের অংশ পূর্ববর্তী নিউরনের অ্যাকশনের সঙ্গে সংযোগ স্থাপন করেছে। তাহলে সেক্ষেত্রে আমরা
দেখব যে এই ডেনড্রনের যে প্রান্ত পূর্ববর্তী নিউরনের অ্যাকশনের শেষ প্রান্তের সঙ্গে সংযোগ স্থাপন করে। আমরা বলতে পারি যে তার গঠনও অনেকটা স্ফীত বাল্বের মতো, ফলে আমরা একে পশ্চাৎ স্নায়ু সন্নিধি স্ফীতি বলে থাকি, বা আমরা তাকে পোস্ট সাইন্যাপটিক নব বলে থাকি। স্ফীত বাল্বের মতো বলে একে সাধারণত নব বলা হয়ে থাকে। বলছে পরাণু গঠন আলোচনা করতে গিয়ে দেখেছি যে এই নিউরনের শেষ প্রান্তগুলি মূলত একটি পর্দা দ্বারা আবৃত থাকে, এবং সাধারণত পূর্ববর্তী নিউরনের ক্ষেত্রে আমরা এই পর্দাকে প্রাক স্নায়ু সন্নিধি ঝিল্লি বা প্রি সাইন্যাপটিক মেমব্রান বলে থাকি। প্রি সাইন্যাপটিক মেমব্রান বা ঝিল্লি বলা হয়ে থাকে। অপরদিকে আমরা দেখব যে পোস্ট সাইন্যাপটিক নব বা পশ্চাৎ স্নায়ু সন্নিধি স্ফীতির ক্ষেত্রেও একটি আবরণী দেখা যায়। আমরা বলতে পারি যে এর ক্ষেত্রেও যে বাইরের আবরণী রয়েছে তাকে সাধারণত পশ্চাৎ স্নায়ু সন্নিধি ঝিল্লি বা মেমব্রান বলা হয়ে থাকে। আমরা পোস্ট সাইন্যাপটিক মেমব্রান বলতে পারি, পোস্ট সাইন্যাপটিক মেমব্রান বলে থাকি। এবং আমরা এটাও দেখেছি যে সাধারণত এই প্রি সাইন্যাপটিক নব প্রাক স্নায়ু সন্নিধি স্ফীতিতে কিছু থলে সদৃশ্য গঠন দেখা যায়, এবং এই থলে সদৃশ্য গঠনকে সাধারণত ভেসিকল বলা হয়ে থাকে। ভেসিকল অর্থাৎ থলে সদৃশ্য গঠন। এবং আমরা দেখব যে এগুলি তরল পূর্ণ ভেসিকল। এখানে সাধারণত আমরা এক প্রকারের রাসায়নিক পদার্থ পেয়ে থাকি। এই রাসায়নিক পদার্থগুলিকে বলা হয় নিউরো ট্রান্সমিটার। এবং আমরা দেখব যে এই নিউরো ট্রান্সমিটার এই রাসায়নিক পদার্থের সাহায্যে সাধারণত সাইন্যাপসের মাধ্যমে এই উদ্দীপনা এক নিউরন থেকে অপর নিউরনে পরিবাহিত হয়। আমরা এর পূর্বের অভিজ্ঞতা যদি একটু কাজে লাগাই তাহলে আমরা বলতে পারি যে অ্যাকশনের মাধ্যমে এই উদ্দীপনা ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে পরিবাহিত হয়, এটা আমরা আলোচনা করেছি। এবং আমি এটা উল্লেখ করে দিয়েছিলাম যে সাইন্যাপস অর্থাৎ এই সংযোগ স্থলে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি নিউরন শেষ হয় এবং অপর একটি নিউরন শুরু হয়, তাদের মধ্যে যে সংযোগস্থল গঠিত হচ্ছে এই সংযোগস্থলকেই সাইন্যাপস বলা হচ্ছে। এবং এটাও দেখতে পাচ্ছি যে দুটি নিউরনের মধ্যে একটি আণুবীক্ষণিক ফাঁক রয়েছে, তাদের মধ্যে কোনো ভৌত সংস্পর্শ দেখা যায় না, কোনো ফিজিক্যাল কন্ট্যাক্ট আমরা দেখতে পাই না। এই আণুবীক্ষণিক ফাঁককে সাধারণত সাইন্যাপটিক ক্লেফট বলা হয়। এই আণুবীক্ষণিক ফাঁককে সাইন্যাপটিক ক্লেফট বলা হয়। এখন প্রশ্ন হচ্ছে যে স্নায়ু কোষের অ্যাকশন বা স্নায়ুতন্তু, এই স্নায়ু কোষের অ্যাকশন বা স্নায়ুতন্তুর মাধ্যমে যখন এই উদ্দীপনা পরিবাহিত হয় সেটা ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে পরিবাহিত হয়, আমরা এটা এর পূর্বে জেনেছি।
প্রশ্ন হচ্ছে যে সাইন্যাপসে আমরা কোনো ভৌত সংস্পর্শ দেখতে পাচ্ছি না, তাহলে এক নিউরন থেকে অপর নিউরনে কিভাবে এই উদ্দীপনা পরিবাহিত হয়? আমরা বলতে পারি যে সাইন্যাপসে এই উদ্দীপনা রাসায়নিক বা আমরা বলতে পারি যে কেমিক্যাল সিগন্যালে পরিণত হয়, কেমিক্যাল সিগন্যাল বা রাসায়নিক সিগন্যালে পরিণত হয়। এবং এই রাসায়নিক পদার্থ আমরা সাধারণত যাকে বলি নিউরোট্রান্সমিটার, এই নিউরোট্রান্সমিটারের সাহায্যে এই উদ্দীপনা এক নিউরন থেকে অপর নিউরনে পরিবাহিত হয়। এখানে একটু বলে রাখা দরকার যে সাইন্যাপসকে আমরা শারীরবৃত্তীয় ভালভ বলে থাকি। শারীরবৃত্তীয় ভালভ বলা হয়ে থাকে। ভালভ, এখন আমরা ক্লাস 9-এ ভালভ বা কপাটিকা সম্পর্কে আলোচনা করেছি। বিশেষ করে হৃৎপিণ্ডে আমরা দেখেছি যে বিভিন্ন স্থানে কপাটিকা উপস্থিতি, বিশেষ করে শিরার মধ্যে কপাটিকার উপস্থিতি দেখেছি, কপাটিকা অথবা ভালভের উপস্থিতি দেখেছি, এবং হৃৎপিণ্ডের বিভিন্ন স্থানেও এই বিভিন্ন ধরনের কপাটিকা দেখা গেছে। তো একটা জিনিস স্পষ্ট, আমরা যদি আমাদের অভিজ্ঞতা কাজে লাগাই তাহলে একটা জিনিস স্পষ্ট যে এই ভালভ বা এই কপাটিকা এর কাজ হচ্ছে একমুখী পরিবহনে সাহায্য করে। আমরা বলতে পারি যে এটি বিপরীতমুখী পরিবহনে বাধা দেয়, এটা আমরা জানি। তো আমরা বলতে পারি যে সাইন্যাপসকে শারীরবৃত্তীয় বা ফিজিওলজিক্যাল, শারীরবৃত্তীয় কথার অর্থ হচ্ছে ফিজিওলজিক্যাল বলা হয়। ফিজিওলজিক্যাল ভালভ বলার কারণ হচ্ছে এই সাইন্যাপসের মাধ্যমে উদ্দীপনা একমুখী পরিবহন দেখা যায়, অর্থাৎ সাইন্যাপসের মাধ্যমে উদ্দীপনার বিপরীতমুখী পরিবহন হয় না। অর্থাৎ এক নিউরন থেকে অপর নিউরনে যখন উদ্দীপনা স্থানান্তরিত হয় তখন আমরা দেখব যে তার পরিবহন, তার স্থানান্তরণ সাধারণত একমুখী হয়ে থাকে, যার জন্য আমরা এই সাইন্যাপসকে শারীরবৃত্তীয় ভালভ বলি। বিপরীতমুখী পরিবহন দেখা যায় না, বা বলা যেতে পারে যে বিপরীতমুখী পরিবহনে বাধা দেয়, যার জন্য একে ফিজিওলজিক্যাল অথবা শারীরবৃত্তীয় ভালভ বলা হয়। আমরা দেখব যে যখন এই স্নায়ুতন্তু বা অ্যাকশনের মাধ্যমে স্নায়ু স্পন্দন উদ্দীপনা ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে এসে এই শেষ প্রান্তে অর্থাৎ প্রি সাইন্যাপটিক নবে এসে পৌঁছয়, তারপর দেখা যাবে যে এটি স্বাভাবিকভাবে রাসায়নিক সিগন্যাল বা কেমিক্যাল সিগন্যালে পরিণত হয়। এবং এই রাসায়নিক সিগন্যাল বা কেমিক্যাল সিগন্যালে পরিণত হতে সাহায্য করে একটি রাসায়নিক পদার্থ যাকে আমরা বলে থাকি নিউরোট্রান্সমিটার। দেখো নাম থেকে বোঝা যাচ্ছে নিউরোট্রান্সমিটার নিউরনে ট্রান্সমিট করে, অর্থাৎ স্থানান্তরণ করতে সাহায্য করে। এক নিউরন থেকে অপর নিউরনে যে উদ্দীপনা, যে রাসায়নিক পদার্থ উদ্দীপনা স্থানান্তরণে সাহায্য করে তাকেই আমরা নিউরোট্রান্সমিটার বলে থাকি। আমরা একটু যদি অভিজ্ঞতা কাজে লাগাই তাহলে আমরা দেখেছি যে এই নিউরনের শেষ প্রান্ত একটি পেশির সঙ্গেও যুক্ত থাকতে পারে, সেটা এর পূর্বে আলোচনা হয়েছে। আশা করছি বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। ফলে আমরা বলতে পারি যে এক নিউরন থেকে অপর নিউরনে উদ্দীপনা স্থানান্তরিত করতে সাহায্য করে এই রাসায়নিক পদার্থ বা নিউরোট্রান্সমিটার। বা এটাও বলতে পারি যে নিউরন থেকে পেশিতে, পেশি সাধারণত আমাদের দেহে কারক যন্ত্র বা ইফেক্টর রূপে কাজ করে, এবং একটি নিউরনের শেষ প্রান্ত পেশির সঙ্গেও সংযুক্ত থাকতে পারে বা পেশির সঙ্গেও সাইন্যাপস বা সংযোগ স্থাপন করতে পারে, সাইন্যাপস গঠন করতে পারে বা সংযোগ স্থাপন করতে পারে। এটা এর পূর্বে আলোচনা হয়েছে। তো সেখানে আমরা বলতে পারি যে
একটি নিউরন থেকে অপর নিউরনে উদ্দীপনা স্থানান্তরণে সাহায্য করে, বা একটি নিউরন থেকে পেশিতে, এটাও বলা যেতে পারে, একটি নিউরন থেকে পেশিতে উদ্দীপনা স্থানান্তরিত করতে সাহায্য করে যে রাসায়নিক পদার্থ, সাধারণত তাকে বলা হয় নিউরোট্রান্সমিটার। আমরা এখানে একটু সংক্ষেপে নিউরোট্রান্সমিটারটা একটু জেনে নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আমরা নিউরোট্রান্সমিটার সাধারণত আমরা জানি যে এটি এক প্রকার রাসায়নিক পদার্থ যেটি উদ্দীপনা স্থানান্তরণে সাহায্য করে, এবং কোথায় না আমরা বলতে পারি যে সাইন্যাপসে, বিশেষ করে সাইন্যাপসের মাধ্যমে এই উদ্দীপনা স্থানান্তরণ করতে সাহায্য করে। বলা যেতে পারে এক নিউরন থেকে অপর নিউরনে, অথবা আমরা যদি একটু অভিজ্ঞতা কাজে লাগাই তাহলে বলতে পারি যে এক নিউরন থেকে পেশিতেও এটি উদ্দীপনা স্থানান্তরিত করে থাকে। এক নিউরন থেকে পেশিতেও এটি উদ্দীপনা স্থানান্তরিত করে থাকে। আশা করছি বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়, কারণ পূর্বে আলোচনা করা হয়েছে যে একটি নিউরনের শেষ প্রান্ত পেশির সঙ্গেও সংযোগ স্থাপন করতে পারে, পেশির সঙ্গেও সাইনাস গঠন করতে পারে। তো আমরা নিউরোট্রান্সমিটার সম্পর্কে সাধারণত এটা জেনেছি। এর অবস্থান কোথায়? এই নিউরোট্রান্সমিটারের অবস্থান কোথায়? আমরা বলতে পারি যে প্রাক স্নায়ু সন্নিধি স্ফীতি বা প্রি সাইন্যাপটিক নব, প্রাক স্নায়ু সন্নিধি স্ফীতি বা প্রি সাইন্যাপটিক নবে উপস্থিত ভেসিকাল, প্রি সাইন্যাপটিক নব, প্রি সাইন্যাপটিক নব, সেই নবে উপস্থিত যে ভেসিকাল দেখতেই পাচ্ছি এই চিত্রে, যে এই ভেসিকালগুলি সাধারণত তরল পূর্ণ হয়ে থাকে, থলে সাদৃশ্য গঠন, যেগুলি তরল পূর্ণ, এবং যে তরল এর মধ্যে উপস্থিত রয়েছে তাকে আমরা নিউরোট্রান্সমিটার বলি। তাহলে এর অবস্থান হচ্ছে প্রি সাইন্যাপটিক নবে উপস্থিত যে ভেসিকাল সদৃশ্য গঠন, থলে সাদৃশ্য গঠন, তার মধ্যে এই নিউরোট্রান্সমিটার পাওয়া যায়। এবং এই নিউরোট্রান্সমিটার দু প্রকার হতে পারে। এক হচ্ছে এই নিউরোট্রান্সমিটার উদ্দীপক ধর্মী হতে পারে, আর দ্বিতীয় হচ্ছে বাধাদানকারীও হতে পারে। এবার উদ্দীপক ধর্মী কি? দেখো, কোনো নিউরোট্রান্সমিটার যদি কোনো প্রক্রিয়াকে ত্বরান্বিত করে, তাহলে সেক্ষেত্রে আমরা তাকে উদ্দীপক ধর্মী নিউরোট্রান্সমিটার বলি। কোনো শারীরবৃত্তীয় প্রক্রিয়াকে যদি ত্বরান্বিত করতে সাহায্য করে তাহলে সেক্ষেত্রে সেই নিউরোট্রান্সমিটারকে সাধারণত উদ্দীপক ধর্মী নিউরোট্রান্সমিটার বলা হয়। অপরদিকে আমরা দেখব যে কিছু কিছু ক্ষেত্রে নিউরোট্রান্সমিটার কোনো প্রক্রিয়াকে যদি বাধা দেয়, কোনো শারীরবৃত্তীয় প্রক্রিয়াকে যদি বাধা দেয়, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে তাকে সাধারণত বাধাদানকারী নিউরোট্রান্সমিটার বলা যেতে পারে। এখন প্রশ্ন হচ্ছে এর উদাহরণ কি? যেমন আমরা এর পূর্বে দেখেছি যে সাধারণত একটি নিউরোট্রান্সমিটারের উদাহরণ হচ্ছে অ্যাসিটাইল কোলিন। অ্যাসিটাইল কোলিন খুবই প্রচলিত, এবং এই অ্যাসিটাইল কোলিন থেকে সাধারণত আমরা প্রশ্ন পেয়ে থাকি। তো আমরা অবশ্যই দেখব যে উদ্দীপক ধর্মী এক প্রকার নিউরোট্রান্সমিটারের উদাহরণ হচ্ছে অ্যাসিটাইল কোলিন। পাশাপাশি দেখব যে নর অ্যাড্রিনালিন এটিও নিউরোট্রান্সমিটারের মতো আচরণ করে। এখন প্রশ্ন হচ্ছে যে এই নর অ্যাড্রিনালিন তো আমরা হরমোনে আলোচনা করেছি,
অ্যাড্রেনালিন এবং নর অ্যাড্রেনালিন আমরা এরা পূর্বে আলোচনা করেছি যে এটি অ্যাড্রেনাল গ্রন্থির মেডালা থেকে নিঃসৃত হয়। আমরা বলতে পারি যে এই নর অ্যাড্রেনালিন নামক হরমোন যেটি অ্যাড্রিনাল গ্রন্থির মেডালা থেকে নিঃসৃত হয়ে থাকে সেটিও নিউরোট্রান্সমিটারের মতো আচরণ করে। এই জন্য আমরা একে নিউরোট্রান্সমিটার বলে থাকি। নিউরোট্রান্সমিটারের মতো আচরণ করে অর্থাৎ আমরা বলতে পারি যে উদ্দীপনা এক নিউরন থেকে অপর নিউরনে অথবা পেশিতে স্থানান্তরিত করতে সাহায্য করে। আরো গভীরে এর সম্পর্কে আলোচনা করা যায়, তবে আপাতত আমরা শুধু এইটুকুই জানবো যে নর অ্যাড্রেনালিন এক প্রকার হরমোন যেটি সাধারণত অ্যাড্রিনাল গ্রন্থি, সুপ্রারেনাল গ্রন্থি আমরা বলে থাকি, অ্যাড্রিনাল গ্রন্থি বা সুপ্রারেনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চল থেকে ক্ষরিত হয় এবং আমরা দেখব যে এটি নিউরন, বিশেষ করে উদ্দীপকধর্মী নিউরোট্রান্সমিটারের মতো আচরণ করে থাকে। এই জন্য বলতে পারি যে নর অ্যাড্রেনালিন হচ্ছে একটি উদ্দীপকধর্মী নিউরোট্রান্সমিটারের উদাহরণ। আমরা পরে এর সম্পর্কে গভীরে আলোচনা করার চেষ্টা করব। আপাতত আমরা এই উদাহরণটা জানব যে একটি উদ্দীপকধর্মী নিউরোট্রান্সমিটার উদাহরণ হলো অ্যাসিটাইল কোলিন, পাশাপাশি আমরা দেখব নর অ্যাড্রেনালিনও হচ্ছে উদ্দীপকধর্মী এই নিউরোট্রান্সমিটারের উদাহরণ। বলছে যে বাধাদানকারী, যেমন আমরা দেখব যে গাবা, ঠিক আছে, আমরা বলতে পারি যে বাধাদানকারী এক প্রকার নিউরোট্রান্সমিটারের যদি উদাহরণ দেখি তাহলে বলা হয় সাধারণত সেটি হচ্ছে গাবা। এখন প্রশ্ন হচ্ছে যে এই গাবা এর সম্পূর্ণ অর্থ কি? না, এটি এক প্রকার রাসায়নিক পদার্থ। সাধারণত আমরা বলতে পারি যে গামা অ্যামাইনো বিউটারিক অ্যাসিড এর সম্পূর্ণ অর্থ হচ্ছে গামা অ্যামাইনো বিউটারিক অ্যাসিড। এটিও এক প্রকার নিউরোট্রান্সমিটার এবং এটি বাধাদানকারী নিউরোট্রান্সমিটার, অর্থাৎ কোনো নির্দিষ্ট প্রক্রিয়া বা কোনো শারীরবৃত্তীয় প্রক্রিয়াকে এগুলি সাধারণত বাধা দেয়। এছাড়া আমরা দেখব যে বাধাদানকারী নিউরোট্রান্সমিটার আরেকটি উদাহরণ হচ্ছে গ্লাইসিন নামক অ্যামাইনো অ্যাসিড। গ্লাইসিন কি এটা বুঝতে হবে। গ্লাইসিন হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিড। এই গ্লাইসিন নামক অ্যামাইনো অ্যাসিডও আমরা বলতে পারি যে এটি বাধাদানকারী নিউরোট্রান্সমিটারের ভূমিকা পালন করে। ঠিক আছে, আপাতত উদাহরণটা জানবো কি করে, কিভাবে করে সেটা পরবর্তী ক্ষেত্রে সুযোগ হলে আলোচনা করব। আপাতত শুধু উদাহরণটা জানবো এবং বুঝবো যে দু প্রকারের নিউরোট্রান্সমিটার, উদ্দীপকধর্মী এবং বাধাদানকারী। কোনো নির্দিষ্ট প্রক্রিয়াকে যখন ত্বরান্বিত করে তখন তাকে আমরা উদ্দীপকধর্মী বলে থাকি, উদ্দীপিত করে তখন তাকে উদ্দীপকধর্মী বলা হয়। বাধাদানকারী কোনো নির্দিষ্ট শারীরবৃত্তীয় প্রক্রিয়াকে যখন বাধা দেয় তখন তাকে আমরা বাধাদানকারী এই নিউরোট্রান্সমিটার বলা হয়ে থাকে। আমরা বলতে পারি উদাহরণটা আমাদের আপাতত আলোচনার বিষয়। আমরা দেখে নিয়েছি দু ধরনের নিউরোট্রান্সমিটার, ঠিক আছে। তো এগিয়ে যাব, আমরা বলতে পারি যে এই নিউরনের শেষ প্রান্ত অর্থাৎ প্রি সাইন্যাপটিক নব, এই প্রি সাইন্যাপটিক নবে ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে সাধারণত এই উদ্দীপনা এখানে বলা যেতে পারে যে এই উদ্দীপনা এসে পৌঁছয়, এবং আমরা দেখব যে সেটি মূলত রাসায়নিক পদার্থের সাহায্যে কেমিক্যাল সিগন্যাল বা রাসায়নিক সিগন্যালে পরিণত হয় এবং এক নিউরন থেকে অপর নিউরনে এই উদ্দীপনা স্থানান্তরিত হয়। তো আমরা এই পদ্ধতিটা একটু বুঝে নেওয়া, ঠিক আছে। আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি যে অ্যাকশন এবং অভিজ্ঞতা থেকে বলতে পারি একে স্নায়ু তন্তু
স্নায়ুতন্তু বলা হয়। তো এই অ্যাকশনের মাধ্যমে আমরা দেখব যে উদ্দীপনা পরিবাহিত হয়। মূলত দেখা গেছে যে সেটি ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে পরিবাহিত হয়ে থাকে এবং সেটি এসে স্বাভাবিকভাবে পৌঁছয় প্রি সাইন্যাপটিক নব। আমরা বলতে পারি প্রি সাইন্যাপটিক নব নব বা প্রাক স্নায়ু সন্নিধি স্ফীতি বলা হয়। প্রাক স্নায়ু সন্নিধি স্ফীতিতে যখন এসে পৌঁছলো বা পৌঁছই, তখন আমরা দেখব যে এই প্রি সাইন্যাপটিক নবে উপস্থিত ভেসিকলগুলি, এই ভেসিকলগুলি উদ্দীপিত হয়। উদ্দীপিত হয় ভেসিকলগুলি উদ্দীপিত হয়, এই কথাটার অর্থ কি? আমরা সরল করে বলতে পারি যে যখন উদ্দীপনা প্রি সাইন্যাপটিক নবে এসে পৌঁছয়, তখন এই ভেসিকলগুলি উদ্দীপিত হয়ে সেটি বিদীর্ণ হয়। বিদীর্ণ হয় অর্থাৎ ফেটে যায়। বিদীর্ণ হলে এর মধ্যে যে নিউরোট্রান্সমিটার, আমি এর পরবর্তী অংশটা এই দিকে করব, একটু বুঝে নেব। আমরা দেখব যে যখন প্রি সাইন্যাপটিক নবে এই উদ্দীপনা ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে এসে পৌঁছয়, তারপরে এই ভেসিকলগুলি উদ্দীপিত হয়। তো সরল করে যদি বলি এই কথার অর্থ কি, ভেসিকল উদ্দীপিত হয়, আমি বলতে পারি ভেসিকল উদ্দীপিত হয়ে সেটি বিদীর্ণ হয়ে যায়। কারণ উদ্দীপনার প্রভাবে ভেসিকলগুলি বিদীর্ণ হয়, ফেটে যায়। বিদীর্ণ হওয়ার ফলে বিদীর্ণ হওয়ার ফলে আমি বলতে পারি যে নিউরো ট্রান্সমিটার, এবার নিউরো ট্রান্সমিটার একটা খুব প্রচলিত উদাহরণ হচ্ছে, আমরা বলতে পারি অ্যাসিটাইল কোলিন। তো আমরা ধরে নিলাম নিউরো ট্রান্সমিটার বা অ্যাসিটাইল কোলিন নামক নিউরো ট্রান্সমিটার, এই অ্যাসিটাইল কোলিন নামক নিউরো ট্রান্সমিটার এটি মুক্ত হয়। তাহলে স্বাভাবিকভাবে এই ভেসিকলের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? নিউরো ট্রান্সমিটার, এবং এই নিউরো ট্রান্সমিটারগুলি ভেসিকলগুলি বিদীর্ণ হলে মুক্ত হয়। এবং আমরা এটা দেখব যে সেটি প্রি সাইন্যাপটিক নব অর্থাৎ প্রাক স্নায়ু সন্নিধি স্ফীতি, প্রি সাইন্যাপটিক নব, এই প্রি সাইন্যাপটিক নব তার যে ঝিল্লি মানে সেটি যে আবরণী দ্বারা আবৃত, মানে তার যে পর্দা, অর্থাৎ প্রি সাইন্যাপটিক মেমব্রান, প্রি সাইন্যাপটিক মেমব্রান মানে বাইরের পর্দাটি, এই প্রি সাইন্যাপটিক মেমব্রান ভেদ করে এটি কোথায় আসবে না, এই অংশটাকে বলা হয় সাইন্যাপটিক ক্লেফট। সাইন্যাপটিক ক্লেফট, ফলে এটি ভেদ করে এসে পৌঁছয়, আমরা বলতে পারি সাইন্যাপটিক ক্লেফটে।
সাইন্যাপটিক ক্লেফটে এসে পৌঁছয় প্রথমে, প্রাথমিকভাবে। এবং আমরা পরবর্তীকালে দেখব যে পোস্ট সাইন্যাপটিক মেমব্রান, পোস্ট সাইন্যাপটিক মেমব্রান অর্থাৎ পশ্চাৎ স্নায়ু সন্নিধি স্ফীতি যে আবরণী, মানে বাইরে যে আবরণী, সেখানে আমরা কিছু রিসেপ্টার পেয়ে থাকি। বলতে পারি রিসেপ্টার বা গ্রাহক। রিসেপ্টার কথার অর্থ হচ্ছে গ্রাহক। তো এই পর্দায় স্বাভাবিকভাবে কিছু গ্রাহক উপস্থিত রয়েছে, পর্দাস্থিত গ্রাহক, মাথায় রাখবে পর্দাস্থিত। দেখো, একটু যদি সম্পর্ক তৈরি করার চেষ্টা করি তাহলে অসুবিধা হওয়ার কথা নয়। আমরা ক্লাস 9-এ বিশেষ করে কোষ পর্দা আলোচনা করেছি, কোষ পর্দার গঠন আলোচনা করেছি। কোষ পর্দার গঠন আলোচনা করতে গিয়ে বিশেষ করে ফ্লুইড মোজাইক মডেল আলোচনা করেছি। ফ্লুইড মোজাইক মডেল আলোচনা করতে গিয়ে দেখেছি যে যে কোনো আবরণী বা কোষের যে আবরণী, এখানে স্নায়ু কোষের আবরণী বলতে পারি, তাহলে আমরা দেখব যে সেই আবরণী মূলত লিপিড দ্বিস্তরীয়, বিশেষ করে বলা যেতে পারে যে ফসফোলিপিড, দ্বিস্তরীয় ফসফোলিপিড দ্বারা নির্মিত আমরা দেখেছি, অর্থাৎ লিপিড দ্বারা নির্মিত। এবং এটাও দেখেছি যে এই দ্বিস্তরীয় ফসফোলিপিড স্তরে সাধারণত আমরা দেখব প্রোটিন পেয়ে থাকি, বিভিন্ন ধরনের প্রোটিন। মনে করার চেষ্টা করি, কারণ ফ্লুইড মোজাইক মডেল অনুযায়ী কোষ পর্দার প্রধান রাসায়নিক উপাদান হলো প্রোটিন এবং লিপিড, এবং লিপিড হচ্ছে ফসফোলিপিড প্রকৃতি। তো একটু মনে করো যে এই কোষ পর্দা, এটাও তো স্নায়ু কোষ, এবং এই স্নায়ু কোষের যে বাইরের পর্দা সেটিও স্বাভাবিকভাবে ফসফোলিপিড নির্মিত। এবং এই দ্বিস্তরীয় লিপিড স্তরে আমরা দেখব যে কি থাকতে পারে, প্রোটিন থাকতে পারে। এবং একটু যদি মনে করার চেষ্টা করি তাহলে দেখব যে এই প্রোটিনগুলির বিভিন্ন ভূমিকা রয়েছে, অর্থাৎ এগুলি বাহক রূপে কাজ করে, এগুলি গ্রাহক রূপে কাজ করে, এগুলি অ্যান্টিজেন রূপে কাজ করে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। একটু মনে করলেই বা একটু যদি চেষ্টা করি একটা সম্পর্ক তৈরি করার, তাহলে বুঝবো যে এখানেও আলাদা কিছু নয়। এখানে যে আবরণী রয়েছে, দ্বিস্তরীয় লিপিড স্তর, একটা পর্দা, একটা মেমব্রান, এবং এই মেমব্রান আমরা যদি ধরে নিই যে লিপিড নির্মিত, ফসফোলিপিড নির্মিত, তাহলে সেখানে প্রোটিনও উপস্থিতিও দেখা যাচ্ছে, এবং এই প্রোটিনগুলি মূলত এখানে গ্রাহক রূপে কাজ করছে। তো এগুলো কি? গ্রাহকগুলো কি? এক প্রকার প্রোটিন, যেগুলি কোষ পর্দা স্থিত প্রোটিন। তো এই রিসেপ্টার এর ভূমিকা, এই রিসেপ্টারের ভূমিকা হচ্ছে যে এই ভেসিকলগুলি বিদীর্ণ হলে আমরা দেখব যে এই রাসায়নিক পদার্থগুলি মুক্ত হয়, এবং এই রাসায়নিক পদার্থগুলি মূলত প্রি সাইন্যাপটিক মেমব্রান ভেদ করে এটি আমরা দেখেছি যে এসে পৌঁছে সাইন্যাপটিক ক্লেফটে, এবং পরবর্তী পর্যায়ে আমরা দেখব যে সেটি পোস্ট সাইন্যাপটিক নব, পোস্ট সাইন্যাপটিক নব, পোস্ট সাইন্যাপটিক নব, পশ্চাৎ স্নায়ু সন্নিধি স্ফীতি। এই পোস্ট সাইন্যাপটিক নব যে আবরণী দ্বারা আবৃত, তাকে বলা হচ্ছে পোস্ট সাইন্যাপটিক মেমব্রান, পোস্ট সাইন্যাপটিক মেমব্রান। অর্থাৎ এই পোস্ট সাইন্যাপটিক নবের পোস্ট সাইন্যাপটিক মেমব্রানে
আমরা দেখতে পাচ্ছি যে কিছু গ্রাহক রয়েছে। এই গ্রাহক দ্বারা আমরা বলতে পারি যে এই গ্রাহক দ্বারা, তুমি যদি ধরে নাও যে এটা অ্যাসিটাইল কোলিন, তাহলে আমরা সাধারণত এই গ্রাহকগুলিকে অ্যাসিটাইল কোলিন রিসেপ্টর বলতে পারি। রিসেপ্টর, যদি এই নিউরোট্রান্সমিটার অ্যাসিটাইল কোলিন হয় তাহলে এই গ্রাহকগুলি হচ্ছে অ্যাসিটাইল কোলিনের রিসেপ্টর, অর্থাৎ সেটাকে গ্রহণ করে। এবং এখানে আমরা বলতে পারি যে একটা রিসেপ্টর এবং নিউরোট্রান্সমিটার কমপ্লেক্স তৈরি হয়, অর্থাৎ গ্রাহকের সঙ্গে এই রিসেপ্টরগুলি অর্থাৎ আমরা বলতে পারি যে গ্রাহকের সঙ্গে বা রিসেপ্টরের সঙ্গে এই নিউরোট্রান্সমিটারগুলি যুক্ত হয়। দেখতে পাচ্ছি পর্দাস্থিত প্রোটিন, যাকে আমরা বলছি রিসেপ্টর বা যাকে আমরা বলছি গ্রাহক, সেগুলি নিউরোট্রান্সমিটার সংলগ্ন হয় বা নিউরোট্রান্সমিটারের সঙ্গে যুক্ত হয় এবং পরবর্তী নিউরনে, বা আমরা বলতে পারি যে পোস্ট সাইন্যাপটিক নব, এই পোস্ট সাইন্যাপটিক নবকে উদ্দীপিত করে বা পোস্ট সাইন্যাপটিক নবে উদ্দীপনা স্থানান্তরিত করে। তাহলে এইভাবে রাসায়নিক পদার্থের সাহায্যে ইলেকট্রিক্যাল সিগন্যাল কেমিক্যাল সিগন্যালে পরিণত হয়। কেমিক্যাল সিগন্যাল কেন বলা হচ্ছে? কারণ সেটি রাসায়নিক পদার্থ নিউরোট্রান্সমিটারের সাহায্যে সাধারণত আমরা দেখব যে কেমিক্যাল সিগন্যালে পরিণত হয়ে এক নিউরন থেকে অপর নিউরনে পরিবাহিত হয়। ঠিক আছে, তো একটা ফ্লো চার্টের সাহায্যে বুঝলাম যে স্টেপ ওয়াইজ সিকোয়েন্স গুলো কি। অ্যাকশন বা স্নায়ুতন্তুর মাধ্যমে উদ্দীপনা ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে পরিবাহিত হয়ে প্রি সাইন্যাপটিক নবে এসে পৌঁছয়। প্রি সাইন্যাপটিক নবে আমরা দেখতে পাচ্ছি যে ভেসিকল রয়েছে, সেই ভেসিকলগুলি উদ্দীপিত হয়। এই ভেসিকল উদ্দীপিত হওয়ার সরল অর্থ আপাতত এটুকুই বুঝবো, উদ্দীপিত হওয়ার সরল অর্থ বা উদ্দীপিত হলে সেটি বিদীর্ণ হয়ে যায়, মানে এগুলো ফেটে যায়, নিউরোট্রান্সমিটার মুক্ত হয়। প্রি সাইন্যাপটিক নব বা প্রি সাইন্যাপটিক মেমব্রান ভেদ করে সেটি সাইন্যাপটিক ক্লেফটে এসে পৌঁছয় এবং পোস্ট সাইন্যাপটিক নবে উপস্থিত যে পোস্ট সাইন্যাপটিক মেমব্রান অর্থাৎ তার পর্দায় উপস্থিত যে গ্রাহক, সেই গ্রাহকের সঙ্গে যুক্ত হয়ে সাধারণত উদ্দীপনাকে পরবর্তী নিউরনে স্থানান্তরিত করে। এইভাবে সাইন্যাপসের মাধ্যমে রাসায়নিক সিগন্যালের মাধ্যমে আমরা বলতে পারি যে উদ্দীপনা এক নিউরন থেকে অপর নিউরনে পরিবাহিত হয়। আশা করছি এইটুকু যেটুকু বোঝানো হয়েছে সেটাতে কোনো অসুবিধা থাকার কথা নয়। হ্যাঁ, এই গঠন অনুসারে আমরা দেখব যে এই সাইন্যাপসের বিভিন্ন প্রকারভেদ দেখা যায়। ঠিক আছে, সাইন্যাপস অর্থাৎ দুটো নিউরনের সংযোগস্থল। তো গঠন অনুসারে দেখা যাবে যে এই সংযোগস্থল বিভিন্ন প্রান্তের মধ্যে গঠিত হতে পারে, বিভিন্ন প্রান্তের মধ্যে। তো একটু আলোচনা করার চেষ্টা করব। এই অংশটা একটু মুছে দিয়ে আমরা সাধারণত সাইন্যাপসের প্রকারভেদ গঠন অনুসারে আলোচনা করার চেষ্টা করব। সাইন্যাপস তার প্রকারভেদ আমরা বলতে পারি গঠনের উপর ভিত্তি করে বা গঠন অনুসারে। আমরা দেখব যে মূলত
এটি তিনটি প্রকারভেদে ভাগ করে আলোচনা করা হয়। এক হচ্ছে এক্সোডেনড্রনিক সাইন্যাপস, দ্বিতীয় হচ্ছে অ্যাক্সনিক সাইন্যাপস, এবং তৃতীয় নম্বর আমরা বলতে পারি অ্যাক্সোসোম্যাটিক সাইন্যাপস। অ্যাক্সোসোম্যাটিক সাইন্যাপস। এখন প্রশ্ন হচ্ছে যে এই অ্যাক্সোনিক বা অ্যাক্সোডেনড্রনিক বা অ্যাক্সোসোম্যাটিক সাইন্যাপস বলতে কি বোঝায়? প্রথমে আমরা দেখব অ্যাক্সোডেনড্রনিক। আমরা দেখব যে যখন মূলত সাইন্যাপস একটি নিউরনের অ্যাকশনের শেষ প্রান্ত এবং অপর একটি নিউরনের বা আমরা বলতে পারি পরবর্তী নিউরনের ডেনড্রনের মধ্যে গঠিত হয়। একটি নিউরনের অ্যাকশনের শেষ প্রান্ত এবং পরবর্তী নিউরনের ডেনড্রনের মধ্যে যখন সংযোগ স্থাপন হয় তখন তাকে অ্যাক্সোডেনড্রনিক বলছে। আমরা বলতে পারো যে এর পূর্বে বিশেষ করে সাইন্যাপসের যে গঠন আলোচনা করেছি বা সাইন্যাপসের যে গঠন আলোচনা করে বোঝার চেষ্টা করেছি সেটা হচ্ছে অ্যাক্সোডেনড্রনিক প্রকৃতির। অর্থাৎ আমরা বলতে পারি যে এই হচ্ছে একটি যদি নিউরন হয় তাহলে আমরা বলতে পারি যে বিশেষ করে পরবর্তী নিউরনের এই অ্যাকশন, তাহলে এই অংশটা আমরা জানি যে নিউরন বা স্নায়ু কোষের অ্যাকশন, এই অংশটা মূলত আমরা জানি যে এটি নিউরনের ডেনড্রন, এটি অ্যাকশন। এই অংশটাকে আমরা বলতে পারি কোষ দেহ বলতে পারি। সরল করে আমরা এর আগে দেখেছি এইভাবে আঁকা সম্ভব একটি নিউরনকে। তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে একটি নিউরনের ডেনড্রন এবং অপর একটি নিউরনের অ্যাকশনের মধ্যে যখন সংযোগ স্থাপন হয় তখন তাকে অ্যাক্সোডেনড্রনিক, অ্যাকশন এবং ডেনড্রনের মধ্যে, এটা হচ্ছে এই নিউরনের অ্যাকশনের অংশ আর এটা হচ্ছে এই নিউরনের কোষ দেহ। তাহলে পূর্ববর্তী নিউরন বা পরবর্তী নিউরনের ডেনড্রন এবং অ্যাকশন, এক কথায় অ্যাকশন এবং ডেনড্রনের মধ্যে যখন সংযোগ স্থাপন হয়ে থাকে তখন তাকে আমরা অ্যাক্সোডেনড্রনিক সাইন্যাপস বলে থাকি। বলছে অ্যাক্সনিক, দেখো নাম থেকেই বোঝা যাচ্ছে অ্যাক্সনিক, অর্থাৎ দুটি অ্যাকশনের মধ্যে যখন সংযোগ স্থাপন হয়। আমরা বলতে পারি যে এই যদি একটি নিউরনের অ্যাকশন হয় তাহলে আমরা দেখব যে পরবর্তী নিউরনের এটি অ্যাকশন এবং দুটি নিউরনের অ্যাকশনের মধ্যে দেখা যাচ্ছে যে সংযোগ স্থাপন হয়েছে। এখানে চিহ্নিত করলে আমরা বলতে পারি যে এই অংশটি হচ্ছে ডেনড্রন, এই অংশটি হচ্ছে কোষ দেহ এবং এই অংশটি হচ্ছে অ্যাকশন। আশা করছি এখানে চিহ্নিত করার প্রয়োজন নেই, কারণ একই। এক্ষেত্রে আমরা বলতে পারি যে এই অংশটি হচ্ছে অ্যাকশন এবং এই অংশটি হচ্ছে কোষ দেহ এবং আমরা এটাও দেখব যে এই অংশটি হচ্ছে বিশেষ করে ডেনড্রন। তাহলে এখানে দেখা যাচ্ছে যে দুটি
অ্যাকশন, দুটি নিউরনের অ্যাকশনের মধ্যে যখন সংযোগ স্থাপন হচ্ছে তখন তাকে আমরা সাধারণত অ্যাকশনিক প্রকৃতির বলে থাকি। আমরা অনেক ক্ষেত্রে এটাও দেখব যে অ্যাক্সোসোম্যাটিক সাইন্যাপস পাওয়া যায়। দেখো, অ্যাক্সো থেকে আপাতত এটুকু স্পষ্ট আমরা বলতে পারি যে এটি অ্যাকশনকে নির্দেশ করছে, এবং সোম্যাটিক কথাটির অর্থ এটা আগে বুঝে নেওয়া দরকার। এটি মূলত কোষ দেহকে নির্দেশ করছে। তাহলে এর থেকে আমরা বুঝতে পারছি যে যখন একটি অ্যাকশন পরবর্তী নিউরন বা অপর কোনো নিউরন কোষ দেহের সঙ্গে সংযোগ স্থাপন করে তখন আমরা তাকে অ্যাক্সোসোম্যাটিক সাইন্যাপস বলি। অর্থাৎ সরাসরি আমরা ধরে নিলাম যে এই অংশটিকে কোষ দেহ বলা হয়, এই অংশটিকে অ্যাকশন, এবং স্বাভাবিকভাবে আমরা দেখব যে পরবর্তী নিউরনের অ্যাকশন, এইটি পরবর্তী নিউরনের ধরে নিলাম অ্যাকশন, এবং ধরে নেওয়া যাক যে পরবর্তী নিউরনের এইটি হচ্ছে কোষ দেহ। তাহলে এখানে দেখা যাচ্ছে যে একটি নিউরনের কোষ দেহ অপর একটি নিউরনের অ্যাকশনের শেষ প্রান্তের মধ্যে একটা সংযোগ স্থাপন হয়েছে। এই ধরনের সাইন্যাপসকে সাধারণত অ্যাক্সোসোম্যাটিক সাইন্যাপস বলা হয়। এখানে ডেনড্রনের উপস্থিতি দেখা যাচ্ছে না, অর্থাৎ সরাসরি কোষ দেহের সঙ্গে আমরা বলতে পারি যে সংযোগ স্থাপন হলে আমরা সেই ধরনের সাইন্যাপসকে অ্যাক্সোসোম্যাটিক সাইন্যাপস বলতে পারি। তো আমরা যদি একটি সাইন্যাপসের গঠন আলোচনা করতে চাই, তার গঠন সম্পর্কে যদি জানতে চাই, বুঝতে চাই, তাহলে বুঝতেই পারছো যে অ্যাক্সোডেনড্রনিক প্রকৃতির যে সাইন্যাপস সেটা আলোচনা করলে ভালো বোঝা যায়। কিন্তু এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে আরো বিভিন্ন প্রকারভেদ হতে পারে।